আমরা উঠে পড়েছি মা খাম্বেশ্বরী বাসে। তো এখানে সিটিংয়ের সাথে সাথে স্লিপিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে। তো আমরা 7 জন, আমরা সেই জন্য 3টে সিটিং নিয়েছি, 4টে স্লিপিং নিয়েছি আমরা অল্টারনেট করে যাব বলে। কারণ একটানা এতটা পথ বসে যাওয়াটাও খুব কষ্টকর, আবার পুরোটা শুয়ে যাওয়াটাও কষ্টকর। যাই হোক, কিন্তু ওভারঅল এমনি খারাপ নয়। এসি সার্ভিস তো রয়েছেই, সাথে চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে, লাইট রয়েছে। তো আপাতত কমফোর্টেবল জার্নি, দেখা যাক এরপরে কী হয়। এখন বাজে সকাল 8:30। আমরা ওভারনাইট জার্নি করে এসে পৌঁছেছি ব্রহ্মপুর। ব্রহ্মপুর বাস স্ট্যান্ড থেকে আমাদের যাত্রা শুরু হবে। তো হোটেল থেকে আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছে, আমরা সেই গাড়িতে লাগেজগুলো তুলছি। এবার আমরা যাবো, আমরা সাইট সিন করতে করতে যাবো, এরকমই কথা আছে। কলকাতার কাছেই এক টুকরো তিব্বত। ওড়িশার এই বিশেষ জায়গাটির সম্বন্ধে এক বাক্যে বলতে গেলে এটাই বলতে হয়। দক্ষিণ ওড়িশায় পূর্বঘাট পর্বতমালায় ঘেরা গজপতি জেলা, তার মধ্যেই ছোট্ট শহর জিরাং, যা ভ্রমণ পিপাসুদের কাছে ওড়িশার তিব্বত নামেই পরিচিত। ওড়িশার রাজধানী ভুবনেশ্বর থেকে 290 কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড়ি শহরেই রয়েছে মুক্ত বাতাস আর তিব্বতের ছোঁয়া। 60-এর দশকে ডালহৌসি, বোমডিলা এবং চাম্বা থেকে কিছু তিব্বতী উদ্বাস্তু এসে এই জনপদে বসতি গড়ে তোলেন। পরে 1963 থেকে 1967 সালে সারা ভারতের নানা জায়গা থেকে তিব্বতীরা এখানে এসে ঘাঁটি গাড়েন। এসে পৌঁছেছি উড়িষ্যার গজপতি ডিস্ট্রিক্টের গন্ধাহাতি ফলস। তো এখন বর্ষা নয়, সেজন্য খুব সামান্য জল পড়ছে। সেটা আমাদের দুর্ভাগ্য। বর্ষাকালে কিন্তু এই জল সাথে এই ব্রিজের উপরেও চলে আসে। তো সবাই স্নান টান করছে এখানে, ভালোই লাগছে। তিব্বতীরা এই জায়গাটিকে বলেন ফুইসিং, অর্থাৎ
বাংলা ভাষায় যার মানে সুখ ও প্রাচুর্যের দেশ। আবার এই জায়গা অনেকের কাছে চন্দ্রগিরি নামেও পরিচিত। শহুরে কোলাহল আর কংক্রিটের জঙ্গল থেকে দূরে নিরিবিলিতে কটা দিন যদি কাটাতে চান, তাহলে আপনাকে ছুটে আসতেই হবে ওড়িশার তিব্বত চন্দ্রগিরি বা জিরাঙে। উড়িষ্যায় আজকে হোলি, তো আমরা এসেই তাই গন্ধাহাতি ওয়াটারফলসে আজকে খুব ভালো করে রং মেখে রঙিন হয়ে উঠেছি, ওদের সাথে পুরো মিশে গেছি এবং তারপরে এসে পৌঁছেছি এখন মহেন্দ্রগিরি, যেটা উড়িষ্যার সেকেন্ড হাইস্ট পিক সেখানে। তো বলা হয় যে ইতিহাস এটাই আছে যে আমাদের পঞ্চ পাণ্ডব মা কুন্তি এনারা যে ছিলেন, তো এনারা এই মহেন্দ্রগিরি পর্বতশৃঙ্গ থেকেই স্বর্গের উদ্দেশ্যে গমন করেছিলেন। তাই এখানে এলে আপনারা তাই যুধিষ্ঠির টেম্পল, ভীম টেম্পল এগুলো সমস্ত কিন্তু দেখতে পাবেন। আর এখানকার ওয়েদারটা মানে গন্ধাহাতিতে আমরা বেশ ভালোই গরম লাগছিল, এখানে এসে এখন 22 ডিগ্রি এখন ওয়েদার, তো খুব ভালো লাগছে, মানে একদম খুব সুদিং ওয়েদার। আর সামনে দেখতে পাচ্ছি পাহাড়ের পিক থেকে যেটা দেখতে পাচ্ছি চতুর্দিকে কুয়াশা, আলো আঁধারির খেলা, তো খুব ভালো লাগছে, একদম অন্যরকম পরিবেশ এখানে। এখানকার মহেন্দ্রগিরি পর্বতের সৌন্দর্য মুগ্ধ করবে আপনাকে। লোকবিশ্বাস ভগবান পরশুরাম এই পর্বতেই বসে ধ্যান করতেন। আবার এই শৃঙ্গ ওড়িশার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। তাছাড়াও পূর্বঘাট পর্বতমালায় বেষ্টিত এই ছোট্ট শহরের মনোরম প্রাকৃতিক দৃশ্য আপনার চোখকে আটকিয়ে রাখবে। তবে এখানকার মূল আকর্ষণ হলো বৌদ্ধ বিহারগুলি। মহেন্দ্রগিরিতে এসে এখন আমরা দেখতে এসেছি যুধিষ্ঠির টেম্পল, তো ওই দূরে দেখা যাচ্ছে ভীম টেম্পল, আর এই সাইডেও কুন্তি টেম্পলও রয়েছে, সবগুলোই আমরা ঘুরে দেখে নেব। তো যুধিষ্ঠির টেম্পলে কিন্তু শিব ঠাকুরের পুজো হয়। হাওড়া বা শিয়ালদহ থেকে ট্রেনে করে আপনারা পৌঁছে যাবেন ব্রহ্মপুর স্টেশন। সেখান থেকে গাড়ি বুক করে পাড়ি দিন জিরাঙের উদ্দেশ্যে। ব্রহ্মপুর থেকে জিরাঙের দূরত্ব প্রায় 100 কিলোমিটার। বিমান পথে যদি যেতে চান তাহলে আপনাদের নামতে হবে ভুবনেশ্বর বিমানবন্দরে, সেখান থেকে সড়ক পথে জিরাং। পূর্বঘাট পর্বতমালার মধ্যে দিয়ে জিরাং যাওয়ার এই যাত্রাপথ বেশ উপভোগ্য। জিরাং এবং এর আশেপাশের এলাকায় থাকার জন্য খুব বেশি কিন্তু বিকল্প নেই। কতগুলি জায়গার কথা বলছি যেখানে থাকা যায়। জিরাং মঠ কমপ্লেক্সের ভেতরে রিপা গেস্ট হাউস, এছাড়া চন্দ্রগিরিতে MTS বাংলো এবং OTDCর তপ্তপানি, সেখানেও থাকা যায়। আমরা ছিলাম এক রাত রিপা গেস্ট হাউসে। জিরাং যাওয়ার জন্য আদর্শ সময় হলো শীতকাল, বিশেষ করে নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে। মঠটি সকাল 5:30 থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। গতকাল রাতে আমরা এসে উঠেছি জিরাং মনাস্ট্রি সংলগ্ন এই রিপা হাউসে। এটা মনাস্ট্রি দেখাশোনা করে, তো এখানকার রুম ফেসিলিটিসও খুব ভালো, এবং সবচেয়ে ভালো হচ্ছে এর চতুর্দিকে মানে সারাউন্ডিং জায়গাটা, গার্ডেন থেকে আরম্ভ করে পাখির ডাক, সকালবেলাটা একদম অন্যরকম। আর একটা মনে হচ্ছে যেন যে একটা অন্য কোথাও চলে এসেছি। খুব সুন্দর জায়গা, খুব মনোরম পরিবেশ, মনোরম ওয়েদার, খুব ভালো লাগবে এখানে এলে। একবার ওই উইকেন্ডের ছুটিতে আসতেই পারেন এখানে 1-2 দিনের জন্য। সবার সাথে কথা বলে জেনে নিলাম জিরাঙের ইতিহাস। দলাই লামা যখন বিশাল তিব্বতী জনগোষ্ঠীর সাথে নির্বাসনে যান এবং ভারতে আশ্রয় নেন, তখন স্থাপিত 6টি প্রধান শিবির বা বসতির মধ্যে চন্দ্রগিরিকে বেছে নেওয়া হয়েছিল। আমরা মঠের বাইরের একটিমাত্র খাবারের দোকানে মোমো আর চাউমিন খেয়েছিলাম। সুস্বাদু আলু ভরা মোমো খাওয়ার পর আমরা জায়গাটি ঘুরে দেখতে শুরু করলাম। মঠটির নাম পদ্ম মহাসম্ভবা মহাবিহার মঠ, যা গুরু পদ্মসম্ভবার নামে নামকরণ করা হয়েছে।
যাকে তিব্বতের নিংমা বৌদ্ধ ধর্মের দ্বিতীয় বুদ্ধ হিসেবে বিবেচনা করা হয়। মঠে যাওয়ার টিকিটের দাম মাত্র 20 টাকা, যা মঠের রক্ষণাবেক্ষণের জন্যই ব্যবহৃত হয়। কি মনে হচ্ছে বন্ধুরা, আমরা টিবেটে এসে পৌঁছে গেছি, তাই তো? ঠিক একদম তাই। জিরাংকে ওই জন্যই বলা হয় যে মিনি টিবেট। এখানে রিপাও সংলগ্নই পদ্মসম্ভবা মহাবিহারা, যেখানে আমরা এখন এসেছি। তো আপনারা এখানে দেখে নিন, চতুর্দিকে মনাস্ট্রি, এত সুন্দর পরিবেশ, সেখানে পড়াশোনা চলছে, লামারা সমস্ত ঘুরে বেড়াচ্ছেন, একটা অন্যরকম শান্ত একটা পরিবেশ। আপনার এক মুহূর্তের জন্য মনে হবে না যে আপনি এটা উড়িষ্যার জিরাঙে আছেন, আপনার মনে হবে আপনি তিব্বতেই এসে পৌঁছেছেন। একটি অলংকৃত গেট আমাদের বিশাল উঠোনে নিয়ে গেল, যেখানে একটি যত্ন সহকারে সাজানো লন ছিল। সেখানে বট, তাল এবং নিম গাছ ছিল, যা কিছু প্রয়োজনীয় ছায়া প্রদানের জন্য কৌশলগতভাবেই স্থাপন করা হয়েছিল। প্রধান মঠটি এক প্রান্তে অবস্থিত এবং উভয় পাশে সন্ন্যাসীদের জন্য সারি সারি আবাসিক এলাকা। দূর থেকে মঠটি দেখা এক জিনিস, কিন্তু যত কাছে যেতে লাগলাম বুঝতে পারলাম এটি কত বিশাল। এটি 5 তলা উঁচু, বেশিরভাগ সাদা রঙে রং করা, নীল এবং সোনালী রঙের ছায়াসহ, যা পুরো জায়গাটির সৌন্দর্য বৃদ্ধি করে। মঠের পরিধি জুড়ে ছিল সরু স্তম্ভগুলি, উজ্জ্বল লাল রঙে আঁকা, জটিল খোদাই করা। দেয়ালে প্রকৃতি, বুদ্ধের জীবনের বিভিন্ন পর্যায় এবং বিভিন্ন প্রাণীর চিত্রকর্মের সুন্দর চিত্রকর্ম ছিল। মনে হচ্ছিল যেন স্মৃতিস্তম্ভের প্রতিটি কোণ থেকে তিব্বতী বৌদ্ধ ধর্মের শিল্পকলা এবং লোককাহিনী কানে কানে ভেসে আসছে। গতকাল রাত্রে আমরা এই রাস্তা দিয়েই গাড়ি করে গেছি রিপা হাউসে, তো তখন অতটা বুঝতে পারিনি, কিন্তু এখন সকালবেলায় যেটা দেখছি অসাধারণ একটা লেক, সেখানে বোটিংও করা যায় এবং লেক, মনাস্ট্রি, পুরো সারাউন্ডিংটার মধ্যেই কিন্তু রিপা হাউস। সেই জন্যই ওটার বিশেষত্ব ওখানে থাকার। আদারওয়াইজ এখানে অন্যান্য হোটেলও রয়েছে, বুধু ইন্টারন্যাশনাল রয়েছে, আরও হোটেল রয়েছে, সেখানেও থাকতে পারেন, বাট এখানকার পরিবেশটা আরও বেশি ভালো লাগবে। মঠের কাছে যেতেই আমরা মুগ্ধ হয়ে গেলাম একটি বিশাল হ্রদ দেখে। এর মাঝখানে পদ্মফুলের উপরে বসে থাকা পদ্মসম্ভবার একটি মূর্তি রয়েছে। চারদিকে ঘেরা এই হ্রদটি মঠ কমপ্লেক্সের ঠিক সামনে অবস্থিত, যার ফলে দর্শনার্থীরা এর তীরে বিশ্রাম নিতে পারেন এবং শান্ত পরিবেশে ডুবে থাকতে পারেন। পাহাড় এবং অন্তহীন খামারের মিশ্রণে এই হ্রদটি স্থানটির সৌন্দর্য বৃদ্ধি করে। তিব্বতী মঠগুলির স্থাপত্য মূলত দুটি অংশ নিয়ে গঠিত। একটি হলো গোমফাস নামে পরিচিত প্রধান মন্দির এবং অন্যটি হলো চোরতেন্স নামে পরিচিত স্তূপ। আমরা গোমফা পরিদর্শন করেছিলাম, যা ছিল মঠ। এবার চোরতেন দেখার সময়। আমরা মঠ ছেড়ে প্রায় 100 মিটার দূরে অবস্থিত একটি জায়গার দিকে রওনা দিলাম। এই সীমানায় 8টি স্তূপ ছিল, যা গোলাকারভাবে সাজানো ছিল এবং রঙিন প্রার্থনা পতাকা দ্বারা বেষ্টিত ছিল। ঐতিহ্যগতভাবে এই পতাকাগুলি শান্তি, জ্ঞান, করুণা এবং শক্তি প্রচারের জন্য ব্যবহৃত হয়। তিব্বতীরা বিশ্বাস করেন যে বাতাস প্রার্থনা এবং মন্ত্রগুলিকে চারপাশে উড়িয়ে দেবে, সদিচ্ছা এবং করুণা ছড়িয়ে দেবে চতুর্দিকে। তিব্বতী বৌদ্ধ ধর্মে বর্ণিত স্তূপগুলি ভগবান বুদ্ধের জীবনের প্রধান ঘটনাগুলির উল্লেখ করে। কেন্দ্রে অবস্থিত জ্ঞানার্জনের স্তূপ, যা তাদের মধ্যে সবচেয়ে উঁচু, যা পার্থিব প্রলোভনগুলিকে জয় করে ভগবান বুদ্ধের জ্ঞান অর্জনের ইঙ্গিতই দেয়। এই স্তূপগুলিতে বিভিন্ন ধরনের প্রার্থনার চাকা রয়েছে,
যার মধ্যে একটি বিশেষভাবে বিশাল, একটি ছাউনির মধ্যে আবদ্ধ এবং একাধিক ছোট বৃহত্তম স্তূপের পরিধির সীমানায় অবস্থিত। ঘড়ির কাঁটার দিকে ঘোরানোর পরে চাকাগুলি একটি খুব প্রশান্তিদায়ক শব্দ উৎপন্ন করে, যা পুরো আশেপাশের পরিবেশকে প্রচুর ইতিবাচকতায় ভরিয়ে দেয়। মঠটি থেকে মাত্র 5 কিলোমিটার দূরে একটি ছোট্ট কিন্তু সুন্দর জলপ্রপাত রয়েছে, যা স্থানীয়দের কাছে একটি জনপ্রিয় পিকনিক স্পটে পরিণত হয়েছে। এই জলপ্রপাতটি খাসাদা নামেই পরিচিত। এখন চলে এসেছি কাসারা ওয়াটারফলসে। এটা একটা খুব বিখ্যাত ওয়াটারফলস উড়িষ্যার। তো মানে এখানে স্নান করার জন্য লোক সামলাতে পারবেন না, তাই জন্য আগে থাকতে প্রিপারেশন নিয়ে এলে মনে হয় বেস্ট হবে। আমাদের সেই অপশন নেই, বাট আফসোস হচ্ছে। আমরা এখন এসে পড়েছি তপ্তপানি হট স্প্রিংয়ে। তো এখানে পুজো দিচ্ছেন সবাই, প্লাস এখানে হট স্প্রিং, এখানে জল যদি বাড়িতে নিয়ে যাওয়া হয় বা কোনো অসুস্থ রোগী যদি এই জলেতে স্নান করেন, এখানে নাকি সেটা ভালো হয়ে যায়, সবার বিশ্বাস সেটাই। তো এখানে লেডিসদের স্নান করার জন্য একটা আলাদা জায়গা আছে, জেন্টসদেরও আলাদা রয়েছে। তো সেখানে সবাই হট স্প্রিংয়ে স্নান করছে। আমরা এখন এসেছি গদাহাট ড্যাম দেখতে, কিন্তু
এত গরম। এখানে আপাতত কোনো জল নেই, ড্যামেতে কোনো জল দেখতেও পেলাম না, অনেকটা দূরে। তো মেনলি এখানে আসতে গেলে কিন্তু জায়গাটাকে যদি এনজয় করতে চান তো তাহলে আপনাদেরকে বর্ষাকাল অথবা শীতকালে আসতে হবে। বাট চতুর্দিকে একটা পার্কের মতন ওদের সাজানো রয়েছে, দেখতে খুব সুন্দর, কিন্তু এই সময় জল নেই, আমরা জল পেলাম না, আমাদের দুর্ভাগ্য। আমাদের জিরাং পর্ব এখানেই শেষ। কেমন লাগলো আপনাদের ওড়িশার তিব্বত? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের উৎসাহ দেবেন। এবং আপনাদের জ্ঞাতার্থে জানাই, জিরাং থেকে ব্রহ্মপুর হয়ে চলে যাওয়া যায় গোপালপুর। আমাদের গোপালপুর পর্বটি আমাদের লিঙ্কে শেয়ার করা আছে, আপনারা দেখে নেবেন যদি কেউ না দেখে থাকেন। তো সঙ্গে থাকুন, তৈরি থাকুন আমাদের ভবিষ্যৎ ডেস্টিনেশনের জন্য। দেখতে থাকুন আমাদের চ্যানেল ভালোবাসি বেড়াতে।